আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাআল্লাহ শুরু করছি নেফ্রোলজি। তো নেফ্রোলজিতে আমরা আমাদের এসবিএ পার্টটা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে তার আগে নেফ্রোলজিতে আসলে কিছু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, তো সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই দিব। তো প্রথমত হচ্ছে এই যে আমরা এখানে আমাদের দুইটা কিডনি দেখতে পাচ্ছি, এখানে পিছনের দিকে একটা কিডনি, এখানে আরেকটা কিডনি। তো যেহেতু পিছনের দিকে দেখতে পাচ্ছেন, তার মানে আমরা ধরে নিতে পারি কিডনি একটা কি ধরনের অর্গান। কিডনি হচ্ছে একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান। কিডনি কি ধরনের অর্গান, একটা একটা করে আমরা জিনিসটা বুঝবো। একটা হচ্ছে কিডনি রেট্রো পেরিটোনিয়াল অর্গান। ওকে। 2 নাম্বার, কিডনি কোথায় থাকে। এইটাকে যদি আপনি লেভেল ধরেন, তাহলে আপনি বলতে পারেন যে কিডনি হচ্ছে আমাদের যে থোরাসিক, এখানে আমাদের ডায়াফ্রাম শেষ হয়ে যাচ্ছে, সো আমাদের যে ভার্টিব্রা গুলো আছে, ভার্টিব্রা গুলো মোটামুটি এই লেভেলে থাকে। এইখানে আপনি ভার্টিব্রার কথা চিন্তা করতে পারেন। সো কিডনিকে আপনি থোরাসিক 12 থেকে বলা হয় যে লাম্বার 3, থোরাসিক 12 থেকে লাম্বার 3 পর্যন্ত থাকে। এন্ড কিডনির যে হাইলামটা, এটা হচ্ছে ইউজুয়ালি লাম্বার 1 এর লেভেলে থাকে। ওকে। দেন কোন কিডনিটা নিচে থাকে? সাধারণত লেফট যে কিডনিটা, এটা একটু উপরে থাকে, রাইট কিডনিটা একটু নিচে থাকে, কারণ রাইট কিডনির এখানে হচ্ছে লিভার, লেফট কিডনিটা এই জায়গাতে থাকে। সো লোয়ার কোনটা আপনি মনে রাখবেন যে রাইট কিডনি, রাইট কিডনি হচ্ছে লোয়ার অবস্থা থাকে। ওকে। তাহলে এখান থেকে, এই ছবি থেকে আমরা 3টা জিনিস বুঝতে পেরেছি। দেন কিডনিতে সরাসরি আপনার এওরটা দিয়ে ব্লাড সাপ্লাই চলে যাচ্ছে। সো কিডনি হচ্ছে একটা হাইলি ভাস্কুলার অর্গান, এবং কিডনিতে ব্লাড সাপ্লাই অনেক বেশি, রিচ ব্লাড সাপ্লাই। বলা হয় যে 20 to 25% অফ কার্ডিয়াক আউটপুট গোস টু কিডনি। ওকে, তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুটের 20 থেকে 25% কিডনিতে চলে যাচ্ছে। তাহলে কিডনির ফাংশনাল ইউনিট কি? কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। কিডনির ভিতরে অনেক অনেক নেফ্রন থাকে। সেই নেফ্রনের আবার 2টা অংশ থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল, এবং এরপর হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলে আমরা জানি যে নেফ্রনে রেনাল কর্পাসল, দেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এগুলো থাকে। রেনাল কর্পাসলে যেটা হয় যে ব্লাড ভেসেল যেটা আসলো, ব্লাড ভেসেলটা ঢুকে, যেই আর্টেরিওলটা ঢুকে, এটাকে আমরা বলি এফারেন্ট আর্টেরিওল। সেটা অনেকগুলো ক্যাপিলারিতে ভাগ হয়, দেন সেটা ইফারেন্ট আর্টেরিওল হয়ে বের হয়ে যায়। এফারেন্ট আর্টেরিওল হয়ে ঢুকে অনেকগুলা ক্যাপিলারি তৈরি করে, দেন সেটা ইফারেন্ট আর্টেরিওল হয়ে বের হয়ে যায়। এবং এই ব্লাড যে ঢুকলো, এই ব্লাডের এই জায়গা থেকে এখানে প্লাজমা গুলা ফিল্ট্রেশন হয়। এই যে প্লাজমাটা ফিল্ট্রেশন হলো, এটাকে আমরা, এই ফিল্ট্রেশনের রেটটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই রেটটাকে আমরা কি বলি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ওকে। তাহলে এখন এই জায়গাগুলোতে আমাদেরকে আরেকটু জিনিস, কিছু জিনিস খেয়াল করার ব্যাপার আছে। বিশেষ করে এই অংশটা যখন আপনারা পড়বেন, তখন আপনার অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যেমন 1 নম্বরে রেনাল কর্পাসলের ব্যাপারটা ভালো করে দেখেন, যে রেনাল কর্পাসলে আমরা কি কি আনলাম? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের অংশ কি? গ্লোমেরুলাসের অংশ হচ্ছে এফারেন্ট আর্টেরিওল এবং হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল, এফারেন্ট আর্টেরিওল এবং হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। এখন এফারেন্ট আর্টেরিওলের গায়ে কিছু মায়োসাইট আছে, তার মানে কি করতে পারে? এরা চাইলে এফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিকশন করতে পারে। এফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিকশন করলে এফারেন্ট আর্টেরিওলে যে ব্লাড সাপ্লাই হচ্ছে, সেই ব্লাড সাপ্লাইটা মেনটেন করবে। ঠিক তেমনি ইফারেন্ট আর্টেরিওলের গায়েও কিছু মায়োসাইট আছে, এরা ইফারেন্ট আর্টেরিওল দিয়ে কি পরিমাণ ব্লাড বেরোচ্ছে সেটাকে তারা কন্ট্রোল করবে। সো আপনার ঘটনা যে জিনিসটা ঘটে, আপনার ঘটনা যে জিনিসটা ঘটে যে এফারেন্ট আর্টেরিওল, যদি আপনি কখনো ধরেন, এটা হচ্ছে এফারেন্ট আর্টেরিওল, এফারেন্ট আর্টেরিয়াল দিয়ে ঢুকলো, অনেকগুলো খন্ডে ভাগ হলো, এটা ইফারেন্ট আর্টেরিয়াল হয়ে বের হয়ে গেল। এবং এইখানে আছে হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল। ওকে। সো বোমেন্স ক্যাপসুল এবং আমাদের এই অংশটা, তাহলে এই বলা হয় যে এফারেন্ট আর্টেরিওলের উপরে প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রভাব বেশি, ইফারেন্ট আর্টেরিওলের উপরে এনজিওটেনসিনের প্রভাব বেশি। এফারেন্ট আর্টেরিওলের উপরে কার প্রভাব বেশি? প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রভাব বেশি। সো প্রোস্টাগ্ল্যান্ডিন যে জিনিসটা করে, প্রোস্টাগ্ল্যান্ডিন এখানে ভেসো ডায়ালেশন করতে সাহায্য করে। তাহলে এফারেন্ট আর্টেরিওতে ভেসো ডায়ালেশন হলে বেশি 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 প্লাজমা ফ্লো হবে, তারা এখানে যাবে, বেশি বেশি ফিল্ট্রেশন হবে। আর ইফারেন্ট আর্টেরিওলটাকে আমরা কি করি? এনজিওটেনসিনের কাজ হচ্ছে ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিকশন করে দেওয়া। তো ইফারেন্ট আর্টেরিওলটা যদি কনস্ট্রিকশন হয়ে যায়, কনস্ট্রিকশন হয়ে গেলে সহজে যে ফিল্ট্রেশনটা গেল, এটা ইজিলি বের হইতে পারবে না, কম কম করে বেরোবে, কম কম করে বেরোলে এখানে ফিল্ট্রেশন বেশি থাকবে, যার কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বাড়বে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ডাক দিলাম যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস। আচ্ছা, নেটওয়ার্ক একটু সমস্যা ছিল। আমরা যেটা বলেছি যে জিএফআর বাড়ানোর জন্য এফারেন্ট আর্টেরিয়লকে ডায়ালেট হতে হবে, অথবা ইফারেন্ট আর্টেরিয়লকে কনস্ট্রিকশন হতে হবে।
এফারেন্ট আর্টেরিয়ালকে ডায়ালেট হতে সাহায্য করে প্রোস্টাগ্ল্যান্ডিন, ইফারেন্ট আর্টেরিয়ালকে কনস্ট্রিকশন হতে সাহায্য করে এনজিওটেনসিন 2। এখন কথা বলছিলাম যে আমরা এটাকে কিভাবে করতে পারি। যেমন মনে করেন অনেক সময় এরকম ঘটনা ঘটে যে এফারেন্ট আর্টেরিয়ালকে তো মানে ডায়ালেট করে প্রোস্টাগ্ল্যান্ডিন, তো আমরা যদি এনএসআইড দেই, এনএসআইড দিলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয় না। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস না হলে আমাদের এফারেন্ট আর্টেরিয়াল ডায়ালেট হয় না, এফারেন্ট আর্টেরিয়াল ডায়ালেট না হলে জিএফআর কমে যায়। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর, এনজিওটেনসিনকে ব্লক করে দেওয়া হচ্ছে আমাদের ড্রাগ, যেটা নাম হচ্ছে এসি ইনহিবিটর। এসি ইনহিবিটর এনজিওটেনসিনকে ব্লক করে, এনজিওটেনসিনকে ব্লক করলে এনজিওটেনসিন 2 আগের মতো কাজ করতে পারে না, ইফারেন্ট আর্টেরিয়াল কনস্ট্রাকশন হয় না, এবং সেই ক্ষেত্রে কি হয়, তাহলে তাদের দুইজনের ইফেক্ট হচ্ছে তারা জিএফআর কমিয়ে দিতে পারে। তারা কি করতে পারে, জিএফআর কমিয়ে দিতে পারে। সো জিএফআর কমে যাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? জিএফআর কমে যাওয়াটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, যখনই আপনার কখনো জিএফআর কমবে, জিএফআর কমলে আমাদের কিছু সেল আছে যেগুলোকে আমরা বলি জাক্সটাগ্লোমেরুলার সেল, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, তারা কোথায় আছে? এই যে নেফ্রন, এই নেফ্রনটা, এখানে নেফ্রনটা যেখানে শেষ হলো, এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এরপর লুপ অফ হেনলি, ধরেন এটা আছে নেফ্রন, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি হয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের সেলগুলো ঘুরে এটা এই আমাদের রেনাল কর্পাসের কাছে থাকে। সো ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের এই স্পেশাল সেলগুলোকে আমরা বলি হচ্ছে মেকুলা ডেন্সা। কি বলি? মেকুলা ডেন্সা। এর পাশাপাশি এখানে আছে হচ্ছে গ্লোমেরুলার গ্র্যানুলার কিছু সেল। এই মেকুলা ডেন্সা এবং গ্র্যানুলার সেল, এদেরকে আমরা একত্রে বলি হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এদেরকে আমরা একত্রে কি বলি? এটাকে আমরা বলি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। ঠিক আছে, তাহলে মেকুলা ডেন্সা, গ্র্যানুলার সেল এবং হচ্ছে মেসেঞ্জিয়াল কিছু সেল থাকে, এদেরকে আমরা বলি হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এই তিনটাকে মিলায় এদের কাজ হচ্ছে যে আপনার এখানে কি পরিমাণ ব্লাড সাপ্লাই হচ্ছে, এবং মেকুলা ডেন্সার কাজ হচ্ছে এখানে কি পরিমাণ সোডিয়াম আছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। মেকুলা ডেন্সার কাজ কি? মেকুলা ডেন্সার কি করে, সে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সোডিয়ামকে সেন্স করে, সেন্স করে এবং তারা বুঝতে পারে যে কি পরিমাণ ফিল্ট্রেশন আপনার হচ্ছে। সো যদি ফিল্ট্রেশন কমে যায়, তখন এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে একটা জিনিস সিক্রেশন হবে, সেটার নাম হচ্ছে রেনিন। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে কি সিক্রেশন হবে? রেনিন সিক্রেশন হবে। রেনিন কি করবে? রেনিন হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। মানে রেনিন হচ্ছে এনজিওটেনসিনকে কনভার্ট করে এনজিওটেনসিনে পরিণত করবে, দেন এনজিওটেনসিন 1 থেকে ছেড়ে এনজিওটেনসিন 2 তে হবে, 2 তে পরিণত হবে লাংসে গিয়ে, দেন এনজিওটেনসিন 2 হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করবে এবং এনজিওটেনসিন 2 অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করবে। সো রেনিন আলটিমেটলি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করে। এর কাজ হচ্ছে ফ্লুইড এন্ড সোডিয়াম রিটেনশন, ফ্লুইড এন্ড সোডিয়াম রিটেনশন। তাহলে কখনো যদি আপনার জিএফআর কমে, তখন যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে আলটিমেটলি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, এবং অ্যাক্টিভেটেড হওয়ার মাধ্যমে আলটিমেটলি ফ্লুইড এন্ড সোডিয়াম রিটেনশন হতে পারে, ফ্লুইড এন্ড সোডিয়াম রিটেনশন হতে পারে। তাহলে দেখেন কোন মেকানিজম আমাদেরকে কোথায় টেনে নিল। আপনি যদি একটুখানি প্যাথোলজি বুঝেন, তখন কিন্তু আপনার জন্য এই ভিতরের পড়াগুলো সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গার গুরুত্বটা বুঝতে পারলাম যে এইখানে মায়োসাইট গুলা দিয়ে আমরা কি কি মেনটেন করি। এখন আপনি এইখানে যে মেসেঞ্জিয়াল সেল আছে, এই যে মাঝখানে দেখেন এফারেন্ট আর্টেরিওল এবং ইফারেন্ট আর্টেরিওলের মাঝখানে এবং এই ক্যাপিলারি গুলোর মাঝখানেও কিছু মেসেঞ্জিয়াল সেল আছে, কারণ ক্যাপিলারি গায়ে কিন্তু কোনো স্মুথ মাসল নাই। তাহলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মেসেঞ্জিয়াল সেল? সেই মেসেঞ্জিয়াল সেলের ইম্পর্টেন্সটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখেন মেসেঞ্জিয়াল সেলের কিছু ইম্পর্টেন্স আছে। তাহলে এখানে যে মেসেঞ্জিয়াল ইন্ট্রাগ্লোমেরুলার সেল, তাহলে মেসেঞ্জিয়াল সেলকে কি বলা হচ্ছে? মেসেঞ্জিয়াল সেল কোথায় আছে? গ্লোমেরুলাসের ভিতরে আছে। সো মেসেঞ্জিয়াল সেলের কিছু বৈশিষ্ট্য বলি, এটা হচ্ছে সেন্ট্রাল সেন্টারই থাকে, সেন্ট্রাল রিজিয়নে থাকে। মেসেঞ্জার সেল সেন্ট্রাল রিজিয়ন অফ দা গ্লোমেরুলাসে থাকে। 2 নম্বর ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে দে হ্যাভ কন্ট্রাক্টাইল প্রপার্টি। তাদের কি প্রপার্টি আছে? কন্ট্রাক্টাইল প্রপার্টি। সো যেহেতু তাদের কন্ট্রাক্টাইল প্রপার্টি আছে, সো তারা কন্ট্রাকশন করতে পারে, এবং তারা কন্ট্রাকশন করার মাধ্যমে জিএফআরটাকে তারা মেনটেন করতে পারে। সো তারা কন্ট্রাকশন করলে এখানে আমাদের যেই ইয়েগুলো আছে, ক্যাপিলারি গুলো আছে, সেখানে কন্ট্রাকশন হবে এবং সেখান থেকে বেশি বেশি ফ্লুইড এদিকে চলে যাবে। সো তারা জিএফআর কে মেনটেন করতে পারে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এই মেসেঞ্জার সেলের কথা জানলাম, এবং মেসেঞ্জার সেলে অনেক সময় বিভিন্ন রকম ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হতে পারে। আচ্ছা, দেন আমরা আসি হচ্ছে আপনার এই রেনিনের কথা আমরা বলছিলাম। সো রেনিন কখন বাড়ে, কখন কমে, এবং এনজিওটেনসিন, এই কথাগুলো আগে আমরা একটু শেষ করি। সো প্রথম কথা হচ্ছে যে রেনিন কখন বাড়ে কখন কমে, এই কথাটা একটু আমাদেরকে শিখে ফেলতে হবে। সো রেনিনের ব্যাপারটাতে কোনো সময় ঘাপলা রাখা যায় না। তাহলে রেনিন কখন বাড়ে, রেনিন ইনক্রিজ হয় কেন কেন, এটা যদি একটু আমরা বলার চেষ্টা করি, যে যদি আপনার কখনো রেনিন ইনক্রিজ হওয়ার কারণ কি, যে ডিক্রিসড পারফিউশন প্রেশার। হ্যাঁ, আপনার কখনো যদি পারফিউশন
প্রেসার কম হয়, আপনার যদি জিএফআর কম হয়, তখন রেনিন বাড়তে পারে। 2 নম্বর কথা, রেনিন কেন বাড়তে পারে? যদি সিম্প্যাথেটিক স্টিমুলেশন আসে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন যদি আসে, তখন সিম্প্যাথেটিক স্টিমুলেশনে রেনিন বাড়তে পারে। দ্যাটস ওয়াই আপনি এখান থেকে বলতে পারেন বিটা ব্লকার রেনিনকে কমায় দিতে পারে। তাহলে রেনিনকে কমায় কারা কারা? আমরা যদি বলি যে রেনিনকে কমায় কারা, এইখানে একটা নাম আসবে কি? একটা নাম আসবে হচ্ছে, আপনি চিন্তা করতে পারেন বিটা ব্লকার। সো বিটা ব্লকার কিন্তু রেনিন সিক্রেশন কমিয়ে দিতে পারে, আমরা কিন্তু এখান থেকে বুঝে গেলাম। 3 নম্বর কথা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন দেখা যাচ্ছে রেনিন সিক্রেশনের জন্য হেল্প করে। 3 নম্বর হচ্ছে লো সোডিয়াম ইন ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কারণ ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যদি সোডিয়াম কম থাকে মেকুলার ডেন্সার স্টিমুলেটেড হয়, এন্ড সেখান থেকে রেনিন সিক্রেশন বাড়ে। তাহলে রেনিন সিক্রেশন কমতে পারে কেন? যদি কখনো আপনার সোডিয়ামের পরিমাণ শরীরে বেড়ে যায়, তখন রেনিন সিক্রেশন কমে যাবে। যদি কখনো আপনার এডিএইচ বেশি সিক্রেশন হয়, এডিএইচ বেশি সিক্রেশন হয় বা ভ্যাসোপ্রেসিন সিক্রেশন হয়, রেনিন সিক্রেশন কমে যেতে পারে। ঠিক আছে, ইভেন কখনো যদি এনজিওটেনসিন 2 এর পরিমাণ বেশি বাড়ে, তখন রেনিনের পরিমাণটা কমে যেতে পারে, কারণ এনজিওটেনসিন 2 থাকলে এটা দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কিছু কন্ডিশনের নাম পেলাম যে যারা কারা কারা রেনিন সিক্রেশনের জন্য স্টিমুলেশন দেয়। এবং আরো যদি আপনি এখন ক্লিনিক্যাল সিনারিও, ক্লিনিক্যাল ফিচারের কথা বলেন, তাহলে সোডিয়াম কমে যেতে পারে, এরকম অনেক কন্ডিশনের কথা আমরা জানি। হ্যাঁ, পাশাপাশি ধরেন সোডিয়াম কমে যেতে পারে কিরকম কন্ডিশন, যেমন ধরেন হার্ট ফেলিওরে সোডিয়াম কমতে পারে, যেমন ধরেন হচ্ছে আপনার লিভার সিরোসিসে সোডিয়াম কমে যেতে পারে। হ্যাঁ, এরপরে আপনার ধরেন কারো যদি এরকম হয় যে কোন একটা কারণে তার পারফিউশন প্রেশার কমতে পারে। কেন? পারফিউশন প্রেশার কোনো পেশেন্ট যদি ডিহাইড্রেশনে থাকে, ডিহাইড্রেশন, হ্যাঁ, অথবা যদি কোনো পেশেন্ট শকে থাকে, অথবা ধরেন কোনো পেশেন্টের হেমোরেজ হইলো, তখন এই এই পেশেন্ট গুলোর কিন্তু এই পারফিউশন প্রেশার কমতে পারে, এবং পারফিউশন প্রেশার কমলে রেনিনের সিক্রেশনটা বাড়তে পারে। ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো আমরা মোটামুটি জেনে গেলাম। দেন এইখানে আরেকটা জিনিস আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে রেনিনের পাশাপাশি আমাদের কিডনি থেকে আরেকটা জিনিস সিক্রেশন হয়, সেই জিনিসটার নাম হচ্ছে ইরেথ্রোপয়েটিন। এটার নামও একটু পরে আপনারা জানবেন। সো রেনিন সিক্রেশন হয় কোত্থেকে? এই যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে। আর এই ইরেথ্রোপয়েটিন সিক্রেশন হয় কোত্থেকে? ইরেথ্রোপয়েটিন সিক্রেশন হয় হচ্ছে ফাইব্রোব্লাস্ট লাইক সেলস ইন দ্য ইন্টারস্টিশিয়াম। ফাইব্রোব্লাস্ট লাইক সেলস ইন interstitium of renal cortex. Okay, so fibroblast like cell in the interstitium of renal cortex, এখান থেকে হচ্ছে ইরিথ্রোপয়েটিন সিক্রেশন হয়। এন্ড এই ইরিথ্রোপয়েটিনের কাজ হচ্ছে আলটিমেটলি, তা ইরিথ্রোপয়েটিন কি করে? ইরিথ্রোপয়েটিন হচ্ছে আরবিসি কে প্রোডাকশন বাড়ায়। সো যদি কারো কি থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তখন এরকম ইরিথ্রোপয়েটিন সিক্রেশন মানে কম হয়। ইরিথ্রোপয়েটিন সিক্রেশন কম হলে আপনার পেশেন্টের কিন্তু এনিমিয়া থাকতে পারে। এবং ইরিথ্রোপয়েটিন সিক্রেশন যদি কখনো আপনার অক্সিজেন টেনশন কমে যায়, আপনার শরীরে যদি অক্সিজেন কমে যায়, তখনও কিন্তু সেটা, বা হাইপোক্সিয়া, আমাদের কিন্তু ইরিথ্রোপয়েটিন সিক্রেশনকে বাড়িয়ে দিতে পারে। এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আরেকটু ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এইখানে আসি যে এই জিনিসটা আসলে কি। এটা হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলের মধ্যে আমরা আসলে কি কি পাচ্ছি? রেনাল কর্পাসলের মধ্যে আমরা পাই, আমাদের এখানে 2টা লেয়ার আছে। এই যে এখানে আপনি পাচ্ছেন যে একটা, দুইটা, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে ভিসারাল লেয়ার। তাহলে বোমেন্স ক্যাপসুলে কয়টা লেয়ার থাকলো? একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে ভিসারাল লেয়ার। প্যারাইটাল লেয়ারে প্যারাইটাল লেয়ারে যে সেলগুলো থাকে, এই প্যারাইটাল লেয়ারে এই সেলগুলা, এগুলাকে আমরা বলতে পারি এগুলো কি ধরনের সেল? এগুলো হচ্ছে সিম্পল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তার মানে এরা সহজে হচ্ছে কোনো কিছুকে ট্রান্সফার করতে দিতে পারে। আর ভিসারাল লেয়ারে যে সেলগুলো থাকে, এগুলোকে আমরা বলি পোডোসাইট। পোডোসাইট মানে কি? পোডোসাইট মানে হচ্ছে যেই সেলের অনেকগুলা কি আছে, পা আছে। সো একটা সেল তার যদি অনেকগুলো এরকম পা থাকে, এটাকে আমরা বলি হচ্ছে পোডোসাইট। সো পোডোসাইটের কি আছে? পোডোসাইটের হচ্ছে ফুড প্রসেস আছে। কি আছে? ফুড প্রসেস আছে। এবং এই ফুড প্রসেস গুলা নেগেটিভলি চার্জ। ফুড প্রসেস গুলা নেগেটিভলি চার্জ। এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে এই জায়গাগুলো, তার মানে আপনি ধরতে পারতেছেন এই জায়গা সমস্তটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হওয়ার ইম্পর্টেন্স হচ্ছে আমাদের সবচেয়ে স্মলেস্ট যেই আমাদের যে স্মলেস্ট প্রোটিন আমাদের ব্লাডের মধ্যে, প্লাজমার মধ্যে স্মলেস্ট প্রোটিন হচ্ছে কে? স্মলেস্ট প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। হুম এখন সেই অ্যালবুমিনটা এখান থেকে বের হইতে পারে না, বিকজ অ্যালবুমিনও নেগেটিভলি চার্জ এবং এই জায়গাটাও নেগেটিভলি চার্জ। কিন্তু কোনো কারণে যদি আপনার এই পোডোসাইটের ফুড প্রসেস যদি আপনার ইফেসমেন্ট হয়, এনি এনি কজ দ্যাট কজেস ইফেসমেন্ট, যদি এটা কখনো ইফেসমেন্ট হয়ে যায়, তখন কি হয়? একটা পেশেন্টের অ্যালবুমিন ইউরিয়া হয়। ইউরিয়া অ্যালবুমিন ইউরিয়া। এই অ্যালবুমিন ইউরিয়াকে আমরা বলতে পারি প্রোটিন ইউরিয়া, কারণ অ্যালবুমিন যেহেতু একটা প্রোটিন, সো এটাই হচ্ছে প্রোটিন ইউরিয়া। এবং এইটাই কিন্তু আলটিমেটলি মিনিমাল চেঞ্জ ডিজিজ তথা নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমের মূল ভিত্তি। নেফ্রোটিক সিনড্রোমে এরকম আমাদের
বড় সড়ো ইনজুরি হয় না, ছোটখাটো ইনজুরি হয়, যে ছোটখাটো ইনজুরির কারণে ভিতরের যে অ্যালবুমিন গুলো আছে, অ্যালবুমিন গুলো বাইরে চলে যেতে পারে। ঠিক তেমনি এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে ঘটে, এটা অন্যান্য ক্ষেত্রেও ঘটতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে জিএফআর এর সাথে অনেক কিছু সম্পর্কযুক্ত। এবং আমরা দ্বিতীয়ত এটাও বুঝতে পারলাম যে রেনাল কর্পাসলে আমাদের যে বোমেন্স ক্যাপসুল থাকে, বোমেন্স ক্যাপসুলে প্যারাটাল লেয়ার থাকে, ভিসেরাল লেয়ার থাকে, ভিসেরাল লেয়ার থাকে হচ্ছে পোডোসাইট, এন্ড পোডোসাইটের ফুড প্রসেস হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা যদি আসি যে আরেকটা ব্যাপার, যে এই যে ফিল্ট্রেশন হচ্ছে, আমরা বললাম যে এইখান থেকে কি হচ্ছে, গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হচ্ছে। সো গ্লোমেরুলাস দিয়ে যে ফিল্ট্রেশন হয়, এই ফিল্ট্রেশনটাকে আমরা কি বলি? গ্লোমেরুলাস দিয়ে যে ফিল্ট্রেশন হয় সেটাকে আপনি বলবেন হচ্ছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তাহলে এই জিএফআর নিয়ে আসলে কথা আছে, জিএফআর জিনিসটা আসলে কি? তাহলে জিএফআর মূলত যে জিনিসটা বোঝায়, জিএফআর সাধারণত বোঝাচ্ছে যে আমাদের রেনাল এক্সক্রিটরি ফাংশনটাকে সে ইন্ডিকেট করতেছে, যে কিডনি ঠিকমতো এক্সক্রিশন করতে পারছে কিনা। ওকে, এটা কি ইন্ডিকেট করে? রেনাল এক্সক্রিটরি ফাংশন। তো এটা যার বডি ওয়েট যত, সেটা অনুযায়ী এটা বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, সো এখন এই জিএফআরটাকে আসলে আমরা দুইভাবে মাপতে পারি। আগে যে আপনি কিভাবে মাপবেন, ধরেন আপনার বডিতে একটা নির্দিষ্ট সাবস্টেন্স আপনি দেখলেন, সেই সাবস্টেন্সটা আপনার কতটুকু ইউরিনের সাথে যাচ্ছে, সেখান থেকে আপনি এটা চিন্তা করতে পারেন। বা ধরেন একটা সাবস্টেন্স যেটা আমার বডিতে অ্যাবজর্পশন হয় না, সিক্রেশনও হয় না, বডিতে যেভাবে দিবেন সেভাবে ইউরিনের সাথে চলে যাবে। তো আপনি দিলেন, দেওয়ার পরে দেখলেন যে প্রতি মিনিট এটা কতটুকু পাস হচ্ছে, সেখান থেকে আপনি এটা বের করতে পারেন। ঠিক আছে, তো সাধারণত আমরা জিএফআর এর ডিরেক্ট মেজারমেন্ট, জিএফআর আগে ডিরেক্ট মেজারমেন্ট করা হইতো। ডিরেক্ট মেজারমেন্ট কার দ্বারা করা হইতো? বাই ইনুলিন। ইনুলিন নামের একটা পদার্থ ছিল, সেই ইনুলিন পদার্থটা সিক্রেশন হয় না, অ্যাবজর্পশন হয় না, এরকম কিছু হয় না, তো এই কারণে ইনোলিন দিয়ে করা হইতো। এরপরে পরে এইখানে অনেক সময় সিস্টাটিন সি এটা দিয়ে করা হইতো, বাট এই কোনোটাই আসলে এখন এগুলা দিয়ে আমরা মেজার করি না, কারণ এটা আমাদের কাছে কঠিন লাগে, বা এটা করাটা কঠিন। সো এখন আমরা যে জিনিসটা করি সেটাকে আমরা বলি হচ্ছে ইনডিরেক্ট মেজারমেন্ট। সো ইনডিরেক্ট মেজারমেন্ট আপনি সরাসরি জিএফআর মাপেন না, আপনি হচ্ছে একটা এস্টিমেশন করেন। তাহলে ইনডিরেক্ট মেজারমেন্ট আমরা কি করি? ইনডিরেক্ট মেজারমেন্টে আমরা হচ্ছে এই জিনিসটাকে একটা এস্টিমেশন করে ফেলি। তো এই যে আমরা একটা এস্টিমেশন করছি, জিএফআর কে যে এস্টিমেশন করা হচ্ছে, সো এই জিএফআর কে এস্টিমেশন করার ক্ষেত্রে আমরা কি করি? এটাকে আমরা বলি হচ্ছে এস্টিমেটেড জিএফআর। এস্টিমেটেড জিএফআর, এস্টিমেটেড জিএফআর কিসের উপর ভিত্তি করে আপনি এস্টিমেশন করেন? এই চারটা লেটার আপনি মনে রাখবেন। কেজ, কেজ মানে হচ্ছে আমরা দেখি পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন, অথবা এই যে আপনি সিস্টাটিন সি বা এগুলো দেখতে পারেন। এতে আমরা দেখি হচ্ছে পেশেন্টের এইজ। জিতে আমরা দেখি হচ্ছে পেশেন্টের জেন্ডার। ইতে আমরা দেখি হচ্ছে পেশেন্টের এথনিসিটি। তাহলে এইজ, জেন্ডার, এথনিসিটি, সেরাম ক্রিয়েটিনিন, এগুলো দেখে আমরা কি করি? ইকুয়েশন করি। একটা ইকুয়েশনে ফালাই দিই, ইকুয়েশনে ফালাই দিয়ে আমরা হচ্ছে এটার একটা ইয়ে করি। সো এখানে আপনার ইকুয়েশন ছিল এমডিআরডি ইকুয়েশন, হ্যাঁ, তারপর সিকেডি ইপিআই ইকুয়েশন। তো এরকম বিভিন্ন রকম ইকুয়েশন ছিল। তো সাধারণত ইপিআই ইকুয়েশন যেটা ছিল, সেই ইকুয়েশনটা এখন মানে বেশি ব্যবহৃত হয় আর কি আমাদের ইজিএফআর মেজারমেন্টের ক্ষেত্রে। ওকে, এখন এই যে ইজিএফআরটা আপনি মেজার করছেন, তাহলে ইজিএফআর উপরে দেখেন অনেক কিছু ভেরি করতে পারে। ইজিএফআর এ দেখেন আমাদের যে সেরাম ক্রিয়েটিনিন সোর্স আসলে কি? সেরাম ক্রিয়েটিনিন কোত্থেকে আসে? এটার সোর্স হচ্ছে আমাদের মাসল মাস। তাহলে যদি কারো মাসল মাস বাড়ে, তার মানে সেরাম ক্রিয়েটিনিন বাড়বে। হ্যাঁ, মাসল মাস বাড়লে এটার সাথে সমানুপাতিক সম্পর্ক। মাসল মাস বাড়লে তার বডিতে সেরাম ক্রিয়েটিনিন বাড়বে, মাসল মাস কমলে তার বডিতে সেরাম ক্রিয়েটিনিন কমবে। এখন আপনি আসলে মেজার করেন যে এই শরীর থেকে সেরাম ক্রিয়েটিনিন এতটুকু ছিল, এখন ইউরিনে কতটুকু পাস হচ্ছে। এখন ধরেন যে পার্সনটা ওল্ডার, এখান থেকে দুইটা চিন্তা করতে পারেন আপনি। ওল্ডার পার্সন, সো ওল্ডার পার্সন মানে হচ্ছে মাসেল মাস কম, মাসেল মাস কম মানে হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন শরীরে কম। সেরাম ক্রিয়েটিনিন যদি শরীরে কম থাকেন, আপনি কি চিন্তা করবেন? আপনি ভাববেন ওকে ক্রিয়েটিনিন এক্সক্রিশন হচ্ছে বেশি। আপনি যখন কোনো মানুষের এমনি, তো আমি আপনাকে বয়স টয়স বললাম না, আপনি দেখলেন সেরাম ক্রিয়েটিনিন কম, আপনি বুঝবেন কি তার ক্রিয়েটিনিন এক্সক্রিশন হচ্ছে বেশি। তার মানে আপনি এখান থেকে চিন্তা করবেন তার জিএফআর কে আপনি বাড়ায় বাড়ায় ধরবেন। কারণ কি? কারণ আপনি দেখতে পাচ্ছেন সেরাম ক্রিয়েটিনিন কম, কারণ সেরামে কম মানে কি? কম মানে কি? ক্রিয়েটিনিন ইউরিন দিয়ে এক্সক্রিশন হচ্ছে বেশি। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করি, যে যারা আসলে মানে জিএফআর, সরি, যাদের মাসেল মাসটা কম, সেটা ওল্ডার পার্সন হতে পারে, সেটা কোনো কারণে কেকেক্সিয়া থাকতে পারে, এই পার্সন গুলার ক্ষেত্রে
বা যাদের মাসেল মাস কম তাদের ক্ষেত্রে আমরা জিএফআর টাকে বাড়ায় ধরি, এটাকে আমরা বলি জিএফআর টাকে ওভার এস্টিমেশন করি। তাহলে আমরা বয়স্ক মানুষের ক্ষেত্রে কি করে ফেলি, জিএফআর টা ওভার এস্টিমেশন করে ফেলি। মানে তার জিএফআর আসলে কম, আমরা ধরি যে তার জিএফআর টা অনেক বেশি, হ্যাঁ সে ভালো আছে। এখানে এই কারণে আমাদের অনেক সময় রোগ ডায়াগনোসিস করতে একটু কঠিন হতে পারে। সো এই কথাটা একটু আমাদেরকে মনে রাখতে হবে যে বয়স্ক মানুষের ক্ষেত্রে, ওল্ডার পার্সন পার্সনের ক্ষেত্রে আমরা জিএফআর ওভার এস্টিমেশন করি। তো ঠিক তেমনি যারা বডি বিল্ডার আছে, বডি বিল্ডার বডি বিল্ডার এই ঘটনাটা পুরো উল্টা হবে, কারণ তার যেহেতু বডি বিল্ডার, সো তার সেরাম ক্রিয়েটিনিন বেশি হবে, সেরাম ক্রিয়েটিনিনটা বাড়বে। আপনি ভাববেন যে ক্রিয়েটিনিন এক্সক্রিশন মনে কম হচ্ছে, কারণ কি, কারণ সেরাম ক্রিয়েটিনিন তো বেশি হলো কিভাবে, এখান থেকে আপনি ভাববেন ক্রিয়েটিনিন এক্সক্রিশন কম, তার মানে মনে হয় তার জিএফআর ও কম। তাহলে তার জিএফআরটাকে আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। সো এখানে আপনি কি করলেন, জিএফআরটা যদিও ঠিক আছে, আপনি হচ্ছে আন্ডার এস্টিমেশন করলেন। ওকে, যেহেতু জিএফআর বাড়ে, আচ্ছা নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছিল। তো আমরা যেটা কথা বলছিলাম যে ইজিএফআর ভ্যালিড না কখন, এর মধ্যে একটা হচ্ছে প্রেগনেন্সিতে, কারণ প্রেগনেন্সিতে আমাদের মানে জিএফআর এমনিতেই বাড়ে, ক্রিয়েটিনিন এক্সক্রিশনও বাড়ে, দ্যাটস ওয়াই আপনার ক্রিয়েটিনিন লেভেলটা একটু কমে আসে, তো আপনি যেই মান চাচ্ছেন সেরকম মান পাবেন না। দুই নম্বর হচ্ছে যদি কারো বয়স আন্ডার 18 থাকে, তখন আপনি ইজিএফআর করে ভালো রেজাল্ট পাবেন না। এবং তিন নম্বর হচ্ছে একেআই, আপনি যখন একেআই অ্যাসেস করবেন, একেআই অ্যাসেস করবেন, তখন আপনি ইজিএফআর দিয়ে আপনি ভালো রেজাল্ট আপনি পাবেন না। ওকে, তাহলে ওই সময়গুলোতে আমাদের ইজিএফআর কিন্তু ভ্যালিড না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জিএফআর সম্পর্কিত কিছু আলোচনা আপনাদেরকে বুঝাই ফেললাম। আচ্ছা, সো ওকে, লেখা বেশি ছোট হয়ে গেল, সমস্যা নেই, আপনারা আশা করি একটু বড় করে করে পড়তে পারবেন। দেন আমরা এই জিনিসটা বুঝাই ফেলছি আপনাদেরকে। এখন আমরা আসি হচ্ছে পরবর্তী কথায়, যে মোটামুটি আপনি কিডনির যে নর্মাল যে ইয়েটা আছে, নর্মাল স্ট্রাকচার গুলো আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি কিডনির বাকি ইনভেস্টিগেশন গুলো সম্পর্কে আমরা বলি, যে কিডনির বাকি ইনভেস্টিগেশন গুলোতে আসলে আমরা কি কি দেখার চেষ্টা করি, তাহলে সাধারণত আমরা যখন কিডনি পেশেন্টকে নিয়ে আসবো, তো কিডনি পেশেন্ট আমরা কিছু এক্সামিনেশন করবো, এর মধ্যে একটা খুবই কমন এক্সামিনেশন হচ্ছে ইউরিন ইনভেস্টিগেশন। তাহলে এখানে আসা হচ্ছে ইউরিন ইনভেস্টিগেশন আমরা কি কি পাইতে পারি। ওকে, সো ইউরিন ইনভেস্টিগেশন আমরা কি কি পাবো। প্রথম কথা হচ্ছে যে ইউরিন ইনভেস্টিগেশনে যদি আপনি কখনো দেখেন যে এখানে লিউকোসাইট পাওয়া যাচ্ছে, ইউরিনে কি পাওয়া যাচ্ছে, লিউকোসাইট। সো লিউকোসাইট যেমন হচ্ছে, লিউকোসাইট যদি আমরা পাই, হ্যাঁ ইউজুয়ালি মোর দেন 5 যদি আমরা পাই, তখন এটা কি সাজেস্ট করে, এটা সাজেস্ট করে হচ্ছে ইনফেকশন। সো লিউকোসাইট পাওয়া মানে কি, ডেফিনেটলি এখানে কোনো একটা ইনফেকশন হচ্ছে, মানে আপনি ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন চিন্তা করতেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যদি কখনো দেখেন যে নাইট্রাইট আছে, নাইট্রাইট নাইট্রাইট পজিটিভ, তাহলে আপনি চিন্তা করবেন এই নাইট্রাইট করতে পারে গ্রাম নেগেটিভ অর্গানিজম, তখন আপনি শিওর হবেন গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে ইনফেকশন। ওকে, তাহলে কোনো সময় নাইট্রেট পজিটিভ মানে গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে ইনফেকশন, গ্রাম পজিটিভ অর্গানিজম গুলো আবার নাইট্রেটকে এরকম শো করে না। তিন নম্বরে আপনি ইউরিনে আরো কিছু জিনিস পেতে পারেন, যেমন হচ্ছে আপনি আরবিসি পেতে পারেন। সো আরবিসি, হ্যাঁ আরবিসি পজিটিভ পেতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে এই আরবিসি পজিটিভ পাওয়া এটা আবার কিভাবে হয়। সাধারণত যেটা হয় যে আমরা সবসময় আরবিসি আমরা বুঝতে পারি না, আমরা যখন ডিপিস্টিক টেস্ট করি, কি টেস্ট করি আমরা সাধারণত ইউরিনটাকে নিয়ে একটা ডিপিস্টিকে ডুবাই, তাহলে ডিপিস্টিক টেস্ট যখন করা হয়, ডিপিস্টিক টেস্টের মধ্যে যদি আপনি কখনো হেমাচুরিয়া পান, ডিপিস্টিক টেস্টে যদি কখনো হেমাচুরিয়া পান, এই হেমাচুরিয়া তিনটা জিনিসকে ইন্ডিকেট করতে পারে। তো ডিপিস্টিক টেস্টে হেমাচুরিয়া পেলে কি কি বুঝাতে পারে, নাম্বার ওয়ান এটা বুঝাতে পারে হিমোগ্লোবিন ইউরিয়া, নাম্বার টু এটা বুঝাতে পারে সত্যিকার অর্থে হেমাচুরিয়া মানে ব্লাড যাচ্ছে, নাম্বার থ্রি এটা বোঝাতে পারে মায়োগ্লোবিন ইউরিয়া, মায়োগ্লোবিন ইউরিয়া। এবং এগুলোকে আলাদা করার জন্য আপনি যখন এই তিনজনকে ইউরিনারি করবেন, ইউরিন ও রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবেন, শুধুমাত্র এইখানে আপনি কি পাবেন, আরবিসি পাবেন। এখন আপনার কোশ্চেন হবে এই আরবিসিটা যে পাইলেন, এই আরবিসিটা কি, কি রকম শেপ, এটা কি আরবিসি কি নর্মাল শেপ নাকি আরবিসিটা ডিসমরফিক, আরবিসিটা কি নর্মাল শেপ নাকি আরবিসিটা ডিসমরফিক, কারণ কি মানে আরবিসি দেখতে কেমন, যদি দেখা যায় যে আরবিসি নর্মালি দেখতে যেরকম,
সেরকমই আছে, তখন আপনার ডায়াগনোসিস একটা। আরবিসি যদি এরকম বেঁকা সেকা হয়ে যায়, তখন আপনি ডায়াগনোসিস আরেকটা। তো আরবিসি নর্মাল শেপ পাওয়া মানে কি? নর্মাল শেপ পাওয়া মানে হচ্ছে আমাদের কিডনি থেকে, সো আমরা জানি যে আমাদের এটা হচ্ছে কিডনি, তো কিডনি থেকে আসলো হচ্ছে ইউরেটার, ইউরেটার গুলা হচ্ছে ব্লাডারের মধ্যে আসলো, ব্লাডার থেকে আমাদের আসলো হচ্ছে ইউরেথ্রা। এখন এই পুরো রাস্তাটা ইউরিন যখন তৈরি হয়, এখানে যদি কোনো প্রবলেম হয়, এখানে যদি কোনো প্রবলেম হয়, বা এখানে যদি কোনো প্রবলেম হয়, দ্যাট ইজ আপনার ইউরেটারে যদি কখনো প্রবলেম হয়, অথবা যদি আপনার ব্লাডারে কখনো প্রবলেম হয়, অথবা যদি আপনার ইউরেথ্রাতে কখনো প্রবলেম হয়, তখন কোনো জায়গাতে আরবিসি সমস্যা হওয়ার কথা না, আরবিসি ব্রেকডাউন হওয়ার কথা না। তাহলে ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রাতে যদি প্রবলেম হয়, তাহলে আপনার আরবিসি তে কোনো সমস্যা হবে না, আরবিসির শেপটা নরমাল থাকবে। আরবিসি যখনই আপনি দেখবেন যে ডিসমরফিক, মানে আরবিসি শেপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন যে এই আরবিসিটার অরিজিন হচ্ছে এই জায়গা। অরিজিন এই জায়গা মানে কি? সো আপনি বুঝবেন যে অরিজিন হচ্ছে, অরিজিন কোথায়? গ্লোমেরুলাস। আরবিসির অরিজিন কোথায়? গ্লোমেরুলাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি, এইখান দিয়ে যখন সে একটা আসবে, একটা আরবিসি এখানে যাওয়ার কথা না, কারণ এই জায়গাটা অনেক চিকন। তাহলে এই আরবিসিটা যখন এখানে যাইতে হবে, তখন সে অনেক স্কুইজ হয়ে যাবে। স্কুইজ হয়ে গেলে আরবিসির শেপ চেঞ্জ হয়ে যাবে। এইগুলোকে আমরা বলি হচ্ছে, কি বলি? ডিসমরফিক আরবিসি। এগুলোকে আমরা কি বলি? ডিসমরফিক আরবিসি। তাহলে ডিসমরফিক আরবিসি দেখলে আমরা বুঝবো যে এটা অরিজিন হচ্ছে গ্লোমেরুলাস। শুধুমাত্র এটা ডিসমরফিক আরবিসি হয়ে পাওয়া যায় না, এটা অনেক সময় আরবিসি, অনেকগুলো আরবিসি একসাথে কম্পাইলিং হয়, যে জিনিসটাকে আমরা বলি আরবিসি কাস্ট। সো আপনি ইউরিনের মধ্যে এরকম আরবিসি কাস্টও পেতে পারেন, ঠিক আছে? ইউরিনের মধ্যে কি পেতে পারেন? আরবিসি পেতে পারেন, অথবা আরবিসি কাস্ট পেতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কি কি কাস্ট আসলে পাই? কাস্ট পাওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের যে নেফ্রন আছে, সো এটা যদি আমাদের নেফ্রন হয়, সো এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল, এটা হচ্ছে আমাদের ধরেন, সরি, রেনাল কর্পাসল, এরপর আপনি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপোফেনলি, লুপোফেনলির পরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এবার আপনি চিন্তা করলেন এটা হচ্ছে আপনার কালেক্টিং ডাক্ট। ওকে, তাহলে সুন্দর কথা। এখন এইখানে যে জিনিসটা হয়, যে এই রেনাল টিউবিউলতে যাওয়ার সময়, এই রাস্তা দিয়ে যখন সে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের কিছু প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে? যে এইখান দিয়ে যখন অনেকগুলা পাস করলো, এই রেনাল টিউবিউল গুলোর মধ্যে হতে ইনফেকশন হতে পারে, রেনাল টিউবিউল গুলো থেকে অনেকগুলা সেল চলে আসতে পারে। সো রেনাল টিউবিউলের একটা সেল থাকে, এই রেনাল টিউবিউলের এই সেলটাকে আমরা বলি টার্ম হার্শফেল প্রোটিন। টার্ম, রেনাল টিউবিউলের এই সেলটাকে আমরা কি বলি? টার্ম হার্শফেল, টার্ম হার্শফেল প্রোটিন। এই টার্ম হার্শফেল প্রোটিনের গায়ে অনেক সময়, ধরেন এটা একটা টার্ম হার্শফেল প্রোটিন, সাদ আব্দুল্লাহ বাবা দুষ্টি করেন, টার্ম হার্শফেল প্রোটিনের গায়ে অনেক সময় আরবিসি ভাবে করে স্ট্যাকড হয়ে যায়, তখন আপনি সেটাকে বলতে পারেন আরবিসি কাস্ট। আরবিসি কাস্ট, ঠিক আছে? তাহলে আমরা এখানে বুঝলাম যে কিভাবে কাস্ট তৈরি হয়। তো আমাদের শরীরে আর কি কি কাস্ট থাকে, এবং কাস্ট গুলা কোনটা কি ইন্ডিকেট করে, ঠিক আছে? সো কাস্ট কোনটা কি ইন্ডিকেট করে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে।